করছো? কি? না না না, রাজকুমারী ধরো ওকে, ধরো ওদেরকে, ধরো। আমার সিআইডি কপ। আরে মেয়েটা তো ইংরেজিতে বলছে। আমি একজন সিআইডি অফিসার, পুলিশ ইন্সপেক্টর। এইসব পুলিশ পুলিশ মানি না, মার একে। তোমার জ্ঞান ফিরেছে দিদি? এক মিনিট দাঁড়াও। মা 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 তাড়াতাড়ি আসো, দেখো দিদির জ্ঞান ফিরেছে। দিদি কেমন লাগছে এখন দিদি? ব্যথা করছো দিদি? তুমি কে? আমি তোমার ছোট বোন লাঞ্চি। কে? ছোট বোন? আমার কোনো ছোট বোন নেই। মা দেখো না তুমি, দিদি কেমন কথা বলছে। মনে হয় যুদ্ধের কারণে এখনো আতঙ্কের মধ্যে রয়েছে। মা, প্রতিবেশী রাজ্য আমাদের রাজ্যে হামলা করেছে, আর বিপদ এখনো কাটেনি। বাইরের সব পুরুষেরা নিজেদের প্রাণের কথা না ভেবে শত্রুদের সঙ্গে লড়ে চলেছে। প্রতিবেশী রাজ্য হামলা, এসব কি? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর আর আপনি কে? আমি কে? নিজের মাকেও চিনিস না তুই? মা? আপনি আমার মা কিভাবে হতে পারেন? আমি তো আপনাকে প্রথমবার দেখছি। এই তোর কি হলো রাজেশ্বরী? কি হয়েছে তোর? রাজেশ্বরী? রাজেশ্বরীটা আবার কে? আমি পুরবী, আমি কোনো রাজেশ্বরী নই। মা আমার মনে হয় দিদির মাথায় খুব বড় চোট লেগেছে, তার জন্যই ওর স্মৃতিশক্তি ফিরে পাচ্ছে না। আরে আরে তুই কোথায় যাচ্ছিস মা? এই এই পেন্টিংটা? হ্যাঁ, আগের বছরেই বানানো হলো। কিছু মনে পড়েছে? বল। জুন 1940? এই পুরনো ক্যালেন্ডারটা কি করছে এখানে? পুরনো? হ্যাঁ হ্যাঁ, এটা তো 21 শতক, তাই না? এই এত বছরের পুরনো ক্যালেন্ডার এখানে? মনে হয় আতঙ্কের খুব বড় একটা প্রভাব পড়েছে তোর ওপর। চল তুই বিশ্রাম নে, ওর জন্য হলুদ দেওয়া দুধ নিয়ে আয়। দিদি কথাটা তো শুনুন। তুই চল। দিদি একটু বসো। আপনারা আমার কথা শুনছেন না একটু কেন? বসো দিদি, আরে একটু বিশ্রাম নাও তুমি একটু। চলো সবাই, রাজেশ্বরীকে কিছুক্ষণ বিশ্রাম নিতে দাও।
হ্যালো। হ্যালো হ্যালো এসিপি স্যার। হ্যাঁ বলছি, আপনি কে বলছেন? মেয়ের সুরে। এসিপি স্যার, আমি পুরবি বলছি। পুরবি? হ্যালো হ্যালো এসিপি স্যার। এসিপি ফেসিপি ওইসব বলবেন না। এসিপি কোথায় পেলেন? কেউ আমার সাহায্য করো, প্লিজ আমার সাহায্য করো। আপনি আমি শান্ত হন। অনেক বড় বিপদে বসুন। পড়ে গেছি। বসুন এখানে। বসো বসো, জল নিয়ে এসো। প্লিজ জলটা খান। আগে একটু ধীর স্থির হয়ে যাও, শান্ত হয়ে যাও। এবার বলো কি হয়েছিল? স্যার, আমার স্বামী, ওকে দয়া করে বাঁচান প্লিজ। আমার স্বামীকে বাঁচান। হ্যাঁ, কিন্তু আপনার স্বামীর হয়েছেটা কি? গত কয়েক বছর ধরে ওর বিজনেসে অনেক প্রবলেম চলছে, সেই জন্য ও তিলোত্তমার কাছে যায়। তিলোত্তমা? এই তিলোত্তমা আবার কে? আপনি তিলোত্তমাকে চেনেন না? ও একজন বিখ্যাত মানুষ। ও মানুষদেরকে আগের জন্মে পাঠিয়ে দেয়। আগের জন্মের? হ্যাঁ স্যার, আমার স্বামী আকাশের বন্ধুরা বলল যে তোমার বিজনেসে অনেক লস হচ্ছে, তার কারণ হলো কারণ তুমি আগের জন্মে নিশ্চয়ই কোনো পাপ করেছো, আর ওই পাপগুলোকে ধুয়ে ফেলো। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় অবশ্যই আসে যখন তাকে তার অতীতের দিকে ফিরে তাকাতে হয়। কারণ আমরা জানি যতক্ষণ না ভালোভাবে আটাটা মাখা হয় ততক্ষণ ভালো রুটি তৈরি হয় না। ঠিক সেইভাবেই যতক্ষণ না পর্যন্ত মানুষের পূর্বজন্মের পাপকে শেষ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে এই জন্মে কিছুতেই ভালো থাকতে পারে না। এটা একেবারে অসম্ভব। কিন্তু এই অসম্ভবকে সম্ভব করার জন্য তিলোত্তমা আপনাদের সামনেই আছে। তাহলে আজ যে ব্যক্তিকে তার আগের জন্মের পাপের প্রায়শ্চিত্ত করে এই জন্মে সব শোধরানোর সুযোগ দেওয়া হবে, তার নাম হলো আকাশ। আসুন আকাশ, স্টেজে উঠে আসুন। হ্যাঁ আকাশ, আপনি বলুন এই জন্মে আপনার কি সমস্যা? যেমন বললাম আমি আপনাকে, ব্যবসা একটুও ভালো যাচ্ছে না। যেখানে ইনভেস্ট করি না কেন ডুবে যায়। এমনকি আমার সমস্ত বন্ধুও বিশ্বাস ভেঙে দিয়েছে। যদি এমনই চলতে থাকে তাহলে কয়েকদিনে নিজের বাড়ি বিক্রি করতে হবে। না না, চিন্তা করার কোনো দরকার নেই। তিলোত্তমা থাকতে এরকম কিচ্ছু হবে না। আপনি যে জায়গায় এসেছেন সেখানে খুব কম মানুষই আসতে পারেন আকাশ। যান, নিজের পূর্বজন্মে ফিরে গিয়ে আপনার পাপের ঘড়া আপনি খালি করে দিন। তারপর দেখুন আপনি কিভাবে সাফল্য আপনার পায়ের তলায় আসে। আমি এটার জন্য প্রস্তুত। ঠিক আছে, যান, ওখানে চেয়ারে গিয়ে বসে পড়ুন।
উনি তো পূর্বজন্মে ফিরে গেছেন। পূর্বজন্মে? কখন আসবে? ঠিক 24 ঘন্টা পরে। মানুষ নিজেই জানে না যে গত জন্মে সে কি কর্ম করে এসেছিল, চুরি, ডাকাতি। যতক্ষণ না পর্যন্ত মানুষ তার অন্তর না দেখতে পাচ্ছে, ততক্ষণ সে তার পূর্ব জন্মের কর্মের কথা কি করে বুঝবে? আর যতক্ষণ না পর্যন্ত মানুষ তার পূর্ব জন্মের সব কর্মের কথা জানতে পারছে, ততক্ষণ সেগুলো শোধরাবে কি করে? নিজের এই নাটকের কথাগুলো বন্ধ করো, আর আমাকে এটা বলো যে আমার স্বামী কোথায়? তোমার স্বামীর ফিরে আসতে আরো একটু সময় লাগবে। পাপের প্রায়শ্চিত্ত করা ওর বাকি আছে। কত সময়? সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু উনি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন, আপনি ভরসা রাখুন। ও তো শুধু 24 ঘন্টা বলেছিল, কিন্তু এখন তো পুরো 48 ঘন্টা পার হয়ে গেছে। আমার স্বামীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। প্লিজ আপনারা দয়া করে আমার সাহায্য করুন। একদম চিন্তা করো না, আমরা তোমার স্বামীকে নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আসবো। এবার শুধু এটা বলো যে ওই তিলোত্তমা তোমার স্বামীর কাছ থেকে ওর আগের জন্মের পাপ কাটানোর জন্য কোনো টাকা পয়সা নিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ও পুরো 10 লাখ টাকা নিয়েছিল আমার স্বামী থেকে। বাহ 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 বাহ, গত জন্মের পাপ ধুয়ে দেওয়ার জন্য 10 লাখ টাকা। 10 লাখ টাকা? স্যার, এই তিলোত্তমা তো নিশ্চয়ই কোনো ভণ্ড মনে হচ্ছে। শ্রেয়া ঠিক বলেছ। এবারে তো ওই তিলোত্তমার সঙ্গে আমাদের দেখা করতেই হবে। চলো, এই অজুহাতে আমরাও একটু আমাদের পাপ ধুয়ে নিই। কিন্তু আপনাকে খুব সৎ মানুষ মনে হয়, দেখে মনে হয় না যে আপনি গত জন্মে কোনো পাপ করে থাকবেন। এসিপি সাহেব, এই জন্মে কোনো অসুবিধা আছে আপনার? একদম না। তাহলে বউ বা বাচ্চা? মোটেই না। তাহলে আপনি পূর্বজন্মে ফিরে গিয়ে কি করবেন? এই সব কিছু তো করা হয় পাপীদের জন্য, যাতে তাদের ভাগ্যের চাকা সঠিকভাবে ঘুরতে পারে। তিলোত্তমা দেবী, অনেক হয়েছে। আপনি এটা বলুন, এনার স্বামী আকাশ কোথায়? স্যার, এভাবে কিছুই বলবে না। আমাকে 2 মিনিট দিন, সত্যিটা আমি ঠিক বের করে নেব। শান্ত হও। তোমার এই রাগ দেখে আমার তোমার উপর সহানুভূতি জন্মাচ্ছে। আমার দিকে আঙুল তুলে কি হবে? আকাশ তখনই ফিরে আসবে যখন ওর নিয়তি ওকে নিয়ে আসবে। আর এই নিয়তি অ্যাপয়েন্টমেন্টটা কবে দিচ্ছেন? যখন আকাশের পাপের ঘোড়া সম্পূর্ণ হবে। দেখুন, আমার ধৈর্যের বাঁধ কিন্তু ভেঙে যাচ্ছে, আর এটা আপনার জন্য কিন্তু ঠিক নয়। দেখুন, এভাবে ম্যাডামের উপর সন্দেহ করা বন্ধ করুন। এটা প্রথমবার নয় যে ম্যাডাম কাউকে আগের জন্মে পাঠিয়েছেন। এর আগেও অনেকবার অনেক লোককে আগের জন্মে পাঠিয়ে ফিরিয়েও নিয়ে এসেছেন উনি। আচ্ছা, তাহলে ওদের ফোন নাম্বার আর অ্যাড্রেস আমাদের দিন, যারা আগের জন্মে গিয়ে আবার ফিরে এসেছে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। জাহ্নবী, এনাদের ওই সব লোকেদের নাম আর ফোন নাম্বার দিয়ে দাও যারা আমার শক্তির ওপর আস্থা রাখে। আপনাকে দেখে তো মনে হচ্ছে যে আপনার মনের ভেতরে অনেক কিছু চলছে। দেখুন, এত ঝড়ঝাপটা যদি নিজের মনের মধ্যে লুকিয়ে রাখবেন, তাহলে জীবনটা কিন্তু কঠিন হয়ে যাবে। আমার তো মনে হচ্ছে হয়তো আপনার গত জন্মের কোনো ঋণ বাকি আছে। আপনি যেতে চাইবেন আপনার গত জন্মে? শুধু গত জন্মেরই নয়, এই জন্মের অনেক পাপ আমার বাকি রয়েছে। আর বুকের মধ্যে ঝড় এই জন্য চলছে যাতে সমাজকে তোমার মতো লোকের হাত থেকে বাঁচাতে পারি। আর একটা কথা মনে রাখবে,
আগামী 24 ঘন্টার মধ্যে যদি আকাশ ফিরে না আসে তাহলে তোমার জিনিসপত্র ছুড়ে আমি বাইরে ফেলে দেবো, বুঝেছো? এই নিন। মোহন পিয়ারে। যদি ফের তুমি এত সময় লাগাও না তাহলে দেখবে আমার থেকে খারাপ কেউ হবে না। ভেতরে তো আগুন লেগেছে মনে হচ্ছে। মোহন পেয়ারে, মোহন বাবু, আপনারা? দেখুন, আমরা সিআইডি থেকে এসেছি। তুমি এইটুকুনি ব্যাপারের জন্য সিআইডি কে ডাকলে? আমি 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 ডাকিনি, তোমার দিব্যি। দেখো, মিথ্যে মিথ্যে আমার দিব্যি খেও না। না না, উনি সত্যিই বলছেন, উনি আমাদের ডাকেননি। আচ্ছা, তাহলে আপনারা এখানে কি করছেন? সিআইডির এখানে কি কাজ? আমরা তিলোত্তমার বাড়ি থেকে আসছি। উনি আমাদের বললেন যে মোহনবাবু আপনি গত জন্মে গিয়েছিলেন। এই কথাটা কি সত্যি? হ্যাঁ, গেছিলাম তো, কিন্তু কোনো লাভ হয়নি। এক মিনিট, গত জন্মে কি হয়েছিল ওখানে? যখন আমার চোখ খুললো তখন সালাম 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 আলাইকুম কাঞ্চা ভাই। সালাম আলাইকুম কাঞ্চা ভাই, জ্ঞান ফিরেছে। কাঞ্চা ভাই, কাঞ্চা ভাই, সালাম আলাইকুম। সালাম আলাইকুম ভাই। কাঞ্চা ভাই, কাঞ্চা ভাই, সালাম আলাইকুম। উঠুন 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 উঠুন। সালাম ভাই, সালাম সালাম ভাই। আমি কোথায় চলে এলাম? ভাই এসে গেছে, আর কোনো চিন্তা নেই আমাদের। ভাই সালাম ভাই। এরা সবাই আমাকে কাঞ্চা বলে ডাকছে কেন? আমার নাম তো মোহন পেয়ারে। এরা সবাই আমাকে টাকা দিচ্ছে কেন? এরা আমার সঙ্গে এইভাবে কথা বলছে কেন, যেন আমি কোনো গুন্ডা বা ওইরকম কিছু। কে কাঞ্চা ভাই, শরীর টরীর ভালো আছে তো নাকি? আরে আরে দাদা, আমি কি ক্ষতি কাঞ্চা করেছি? দাদা, আর তোর দাদাগিরি এখানে চলবে না, এবার তুই শেষ। আরে দাদা দাদা দাদা, আমি কিছু করিনি দাদা। কি ভুল হচ্ছে কোনো? আরে 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 কি কি হচ্ছে? আরে আমি এখন আপনি বলুন, আমার চেয়ে খারাপ কপাল আর কার হতে পারে? এখানেও আমাকে পিটুনি দেয়, গত জন্মেও পেটাচ্ছিল। কি? আমার ভালোবাসার পিটুনিগুলোকে তুমি মার খাওয়া বলছো? দেখুন মোহনবাবু, এটা বলুন যে মার খাওয়ার পর আপনি এখানে কিভাবে ফিরে এলেন? সেই ট্যাঙ্কেই, যেটার ভেতরে বসিয়ে তিলোত্তমা আমায় গত জন্মে পাঠিয়েছিল। আচ্ছা, এই তিলোত্তমা কোনো টাকা নিয়েছিল আপনাদের থেকে আপনাকে আগের জন্মে পাঠানোর জন্য? হ্যাঁ, পুরো 10 লাখ টাকা আমার থেকে দূরে পাঠানোর জন্য, কিন্তু কোনো লাভ হয়নি। মানে সবাই সত্যি গত জন্মে যাচ্ছে? এবার আমি যেতে চাই আমার আমার এই আগের জন্মে। আমার গত জন্মের যে প্রেমিকা ছিল আসমা, আমার জন্য পথ চেয়ে বসে আছে। হ্যাঁ, না, আমি যেতে চাই। না না না, আমার কাছে অত সময় নেই। আমার পুরনো প্রেমিকা আমার পথের দিকে চেয়ে আছে। যদি আমি সময় মতো না পৌঁছই তাহলে ও আমাকে ছেড়ে দিয়ে চিরকালের মতো চলে যাবে। হ্যাঁ, আমার যাওয়াটা বেশি দরকার, কারণ এটা কারো জীবন আর মৃত্যুর প্রশ্ন। না না, আমি প্রথমে যাব। তর্ক বিতর্কের কোনো প্রয়োজনীয়তা নেই। তিলোত্তমা আপনাদের দুজনকে নিয়ে যাবে গত জন্মে। কিন্তু ওই যে কথায় আছে না, যে লেডিজ ফার্স্ট। তাহলে মহাশয়, 3 দিন পরে আবার আমাদের সভা হবে, আপনি তখন আসবেন। এখন আমি ওনাকে পাঠাবো। মা, তোমার নাম কি? সাক্ষী। সাক্ষী, এসো, স্টেজে উঠে এসো তুমি। শোনা,
একটু সাবধানে। হ্যাঁ ওকে পাপা। স্যার। হ্যাঁ প্যাট্রিক, পুরবী স্টেজের দিকে যাচ্ছে। স্টেজের দিকে যাচ্ছে? ঠিক আছে, এবার দেখতে হবে তিলোত্তমা পুরবীকে কোথায় পাঠায়। হ্যাঁ ইয়েস স্যার। তোমরা সবাই তৈরি থেকো, পুরবী স্টেজে যাচ্ছে। আমার 10 লাখ টাকা। সেটা আমি জাহ্নবীকে দিয়ে দিয়েছি। যাও মা, ভেতরে চেয়ারে গিয়ে বসো। স্যার, খেলা শুরু হয়ে গেছে স্যার। পুরবী যে কোনো মুহূর্তে আগের জন্মে চলে যেতে পারে। আমরা তৈরি আছি ফেডরিক, সবাই তৈরি আছে। দয়া, রেডি থেকো। ইয়েস স্যার। ওকে। স্যার, কি হয়েছে? পুরবী অদৃশ্য হয়ে গেছে। পুরবী অদৃশ্য হয়ে গেছে? এই দরজা দিয়ে কাউকে বেরোতে দেখিনি। হ্যাঁ স্যার, এখান থেকে তো কেউ বাইরে আসেনি। স্যার আমিও তো দরজার বাইরে দাঁড়িয়ে আছি, এখান থেকেও কেউ বেরোয়নি। এখন থেকে ঠিক 24 ঘন্টা পরে আমরা এখানেই আসব, এটা জানার জন্য যে সাক্ষীর গত জন্মের যাত্রাটা কেমন ছিল। কেউ কোথাও যাবে না। এই অডিটোরিয়ামের সমস্ত দরজা বন্ধ। এবার তিলোত্তমা, আপনিও কোথাও যাবেন না, আর তোমরাও, বুঝেছো? সিআইডি লোকেরা এখানেও? হ্যাঁ এখানেও। বলো পুরবী কোথায়? কে পুরবী? কে পুরবী? ওই যে মেয়েটা সাক্ষী, যাকে একটু আগেই তুমি অন্য দুনিয়াতে পাঠিয়েছো, কোথায় সে? সে এখন অন্য দুনিয়ায় গেছে। আচ্ছা চল, এবার আমরা তোকে অন্য দুনিয়ায় পাঠাবো। তোমরা দুজনে চলো চলো। কোথায় গেল? আমার সামনেই তো পুরবী টেন্টের ভেতরে ছিল। স্যার। হ্যাঁ দা। হ্যাঁ বলো দা। এই দেখুন স্যার, এই পাইপটাই কেবিনের ভেতরে গেছে। বোধহয় এটা দিয়ে কোনো গ্যাস ছাড়া হয়েছিল ভেতরে। ওই গ্যাস দিয়ে পুরবীকে অজ্ঞান করা হয়েছে আর ওকে অদৃশ্য করে দিয়েছে। স্যার। হ্যাঁ কি হয়েছে? স্যার এই যে স্টেজের এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে স্যার। দেখো তো একটু। সচিন সাবধানে। হ্যাঁ স্যার। স্যার। হ্যাঁ সচিন। স্যার এই স্টেজের রাস্তাটা ড্রেনেজ পাইপের সাথে এসে মিশছে স্যার। ড্রেনেজ আছে? দেখো তো কোন দিকে গেছে। হ্যাঁ স্যার। নর্থ? স্যার এই ড্রেনেজ পাইপটা তো নর্থের দিকে যাচ্ছে স্যার। ঠিক আছে, একটা কাজ করো, তুমি এগিয়ে যাও, আমরা তোমাকে বাইরে থেকে ফলো করছি। স্যার। হ্যাঁ সচিন। স্যার আমি ম্যানহোল নাম্বার 317 সামনে পৌঁছে গেছি স্যার, কিন্তু এখানেও কিছু নেই স্যার। 317 নম্বর ম্যানহোল? এক মিনিট।
সচিন, আমরাও 317 নম্বর ম্যানহোলের ওপরেই। শোনো, আর একটু এগিয়ে দেখো। হ্যাঁ, আমরা তোমার সঙ্গেই আছি। হ্যাঁ স্যার। পুরবীর মোবাইল? পুরবী, পুরবী, স্যার। হ্যাঁ সচিন, ম্যানহোল নাম্বার 321-এর সামনে পুরবীর মোবাইলটা পেয়েছি স্যার। 321? এক মিনিট। হ্যাঁ, 321 ম্যানহোল আমরা পেয়ে গেছি। এবার তুমি ওপরে এসো তো, বাইরে বেরো। স্যার, হ্যাঁ, এই নিন পুরবীর ফোনটা স্যার। পুরবীর ফোন এখানে পাওয়া গেছে? এটার মানে দাঁড়ায় সচিন যে পুরবীকে এখান থেকেই নিয়ে গেছে, এখান থেকে। স্যার, আপনি আমার স্বামীর ব্যাপারে কিছু জানতে পেরেছেন? নাতাশা, তুমি এখানে কি করছো? হ্যাঁ স্যার, আপনিই বলুন আমি কি করব? বাড়িতে বসে বসে শুধু আকাশের চিন্তা আমায় কুড়ে খাচ্ছে। হ্যাঁ সুশান্ত, বলো। আচ্ছা, আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন একটু বলবেন? কেউ কিছু বলছে না কেন? এখানে এত ভিড় কেন? লাশ? এসিপি স্যার, এটা কার লাশ? আপনি কিছু বলছেন না কেন? এটা আমার স্বামী আকাশ, এটা ওর লাশ নয় তো এসিপি স্যার? দেখো নাতাশা, আমরা এখনো জানি না এই লাশটা কার। এই জন্য আমরা তোমাকে লাশটা দেখাতে চাই। এসো, কাম। বস, খুব বাজেভাবে মেরেছে একে। আকাশ, 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 আকাশ! সামলান নিজেকে। আকাশ! এটা হতে পারে না। সামলান নিজেকে। আকাশ! আমার স্বামী! আকাশ! সামলান নিজেকে। ধৈর্য রাখুন আপনি। দেখো শাহরুখে কিভাবে তীর দিয়ে মেরেছে। হ্যাঁ বস, তীর গলার এফোড় ওপড় হয়ে গেছে। এর আশেপাশে তো কোনো রক্ত চিহ্নও দেখছি না। সেটাই তো বস, আমার মনে হচ্ছে একে অন্য কোনো জায়গায় মেরে লাশটা এখানে এনে ফেলে দিয়েছে। এর কখন মৃত্যু হয়েছে কেউ কিছু বলতে পারবে? লাশটাকে দেখে আমার মনে হচ্ছে এর মৃত্যুটা এই 12-14 ঘন্টা আগে হয়েছে। এক্সাক্ট তো ওই পোস্টমর্টেমের পরেই জানা যাবে। স্যার, আজকের দিনে কেউ তীর দিয়ে কেন খুন করবে? কোনো বিশেষ কারণ আছে নাকি? সুশান্ত, তুমি যদি আগের জন্মে যাও তাহলে তো তোমাকে তীর দিয়েই মারবে। এবারে আসল ঘটনাটা কি সেটা তো তিলোত্তমাই বলতে পারবে। আমার কাছে তো এটা শুধুমাত্র একটা ইনভেস্টমেন্ট, টাকা রোজগারের মাধ্যম। আমি লোকের কাছ থেকে 10 লাখ টাকা নিই, সেখান থেকেই 3-4 লাখ টাকা গত জন্মের নাটক করতে খরচ হয়ে যায়। মানে? আগে যেভাবে সিনেমা আর টিভি সিরিয়ালের লোকেরা নকল সেট তৈরি করেন, নকল আর্টিস্টদের হায়ার করেন, আমিও ঠিক সেরকমই করি। আর যে লোকগুলোকে আমি গত জন্মে পাঠিয়ে দিই তাদের সবার সেই সবকিছু সত্যি মনে হয়। লজ্জা হওয়া উচিত তোমার। লোকেদের ফিলিংস নিয়ে তুমি এইভাবে খেলা করো। আমার কাছে তো সেই লোকেরাই আসে যাদের কাছে অনেক টাকা আছে, আর গত জন্মে ফিরে যাওয়ার পরে তারা দান ধ্যান করে, পুজো পাঠের দিকে মন দেয়,
আর কিছু লোকজন তো সাইকোলজিক্যালি এটা ফিল করতে শুরু করে যে ওদের জীবন আগে থেকে অনেক বেটার হয়ে গেছে। আরে যে ব্যবসাটা মিথ্যের উপর ভর করে চলে সেই ব্যবসায় কোনো সততা থাকতে পারে না, বুঝেছো? বলো কেন মেরেছো তুমি আকাশকে? স্যার আমি আকাশকে মারিনি। হ্যাঁ তুমি মেরেছো আকাশকে। স্যার আমি মারিনি, বিশ্বাস করুন স্যার, আমি ওকে মারিনি স্যার, আমি ওকে খুন করিনি স্যার, আমি এই সমস্ত কাজ করি না স্যার। এমন তো আমার সাথেও প্রথমবার হলো যে আমি কাউকে গত জন্মে পাঠিয়েছি আর সেই মানুষটা মারা গেছে। স্যার আমার মনে হচ্ছে যে কেউ আমাকে ফাঁসাবার চেষ্টা করছে। স্যার যদি একে কেউ সত্যি ফাঁসাতে চায় তাহলে পুরবীর জীবনও তো বিপদে। পুরবী এই মুহূর্তে কোথায়? কোথায় পুরবী? পুরবী, পুরবী, পুরবী কোথায় গেল সব লোকজন? পুরবী, ওদের সবার তো এখানেই থাকা উচিত ছিল। আরে তোমরা সবাই কোথায় আছো? বাইরে এসো। সব জিনিসপত্র ভেঙে চুরে এদিক ওদিক পড়ে রয়েছে। এই সব তো আমাদের স্ক্রিপ্টেরই একটা অংশ ছিল, কিন্তু এর আগে কখনো এরকম তো হয়নি সে ওরা আমাকে না বলে কোথাও গেছে। কিন্তু আজ কি জানি সবাই কোথায় গেছে। বাড়িটার প্রত্যেকটা কোণা খুঁজে দেখো। পুরবী, 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 স্যার স্যার এই মেয়েটাকেও সেভাবেই মারা হয়েছে যেভাবে ওই ছেলেটা অর্থাৎ আকাশকে মারা হয়েছিল, তীর দিয়ে। এই মেয়েটা ওর নাম লাঞ্চি। এই ড্রামাতেও পুরবীর বোনের ক্যারেক্টারটা প্লে করছিল। তার মানে তোমাদের অ্যাক্টরদের মধ্যে কেউ তো একজন আছে যে এই কাজগুলো করছে, আর যে লাঞ্চিকে মেরে বাকিদের নিজের সঙ্গে নিয়ে গেছে। না না না, ওরা সকলেই খুব বিশ্বাসযোগ্য, সেই জন্যই তো এত বছর ধরে আমি লুকিয়ে লুকিয়ে এইসব কাজ করতে পারছিলাম। এই প্রাসাদের নাটকে যতজন অ্যাক্টর ছিল তাদের সবার মোবাইল নাম্বার চাই আমার। এবার কেমন লাগছে সিআইডি ইন্সপেক্টর পুরবী? নিজের পূর্ব জন্ম থেকে ফেরত এসে? হ্যাঁ, তুমি তো সেই লোকটাই না যে তিলোত্তমার শোতে এসেছিলে? আরে বাহ, তোমার নজর তো খুব তীক্ষ্ণ। তোমার নজরের তো প্রশংসা করতেই হয়। হ্যাঁ, একবার দেখেই চিনে ফেললে। তিলোত্তমা যেখানে চিনতে পারেনি আমাকে, বাহ বাহ, চমৎকার। তিলোত্তমা? ও তোমাকে আগে থেকে চিনতো? হ্যাঁ, অনেক বড় কাহিনী সেটা। এভাবে যদি বলি না ঠিক মজা আসবে না। তার চেয়ে আমরা এক মজার খেলা খেলি। হ্যাঁ, কিরকম খেলা? একজন সিআইডি ইন্সপেক্টরের মরণ খেলা। রেডি করো। হ্যাঁ স্যার। এটা কি করছো? বললাম না একটা খেলা খেলবো। আর হ্যাঁ, এই আপেল মাথা থেকে যেন না পড়ে, বুঝেছো? এমনিতেই তিলোত্তমার আমার পরিচয় অনেক আগে থেকেই, অনেক বছরের পরিচয় আমাদের। 5 বছরে অনেক কিছু বদলে যেতে পারে। বদলে যেতে পারে না? 60 মাস আছে 5টা বছরে।
রাজাকে ভিখিরি বানাতে পারে এই 5 বছর। আমি এটা জানি, তুমি এটা জানার জন্য ছটফট করছো না যে তিলোত্তমা আমার সাথে কি করে থাকতে পারে, যার পরিণতিতে আকাশ, রানী আর তোমার মতো নির্দোষ লোকেরা ফল ভোগ করছো। একটা সময় ছিল যখন আমিও তিলোত্তমার মতো লোকজনকে ঠকিয়ে বেড়াতাম, তাদের ধোঁকা দিয়ে, যে আমি তাদের পরিবারের লোকজন আর তাদের আত্মীয়দের সাথে মিলিত করে দেব মৃত পরিবারের লোকজনের সঙ্গে। তো যখনই তুমি এই বিশেষ জলের প্রতি তোমার দৃষ্টি নিক্ষেপ করবে, তো তোমার মধ্যে এমন শক্তি এসে যাবে যে তুমি তোমার মৃত স্বামীকে দেখতে পাবে। মন দিয়ে দেখো। ঠিক করে মন দিয়ে দেখো, আরো মন দিয়ে। ওই দেখো, তোমার স্বামী এসে গেছে। জানো তারপর কি হলো? ও আমার কারসাজি ফাঁস করে দিল, তাও সবার সামনে। কে লোকটা? তিনি আমার স্বামী নন। কে লোকটা? এটা তুমি কি বলছো? আরে এই লোকটা তো ফ্রড, লোকটা ফ্রড। আরে মারো মারো ওকে, মারো মারো সবাই। টিম ছুটতে লাগলো আমার দিকে, জুতো ছুটতে লাগলো আমার দিকে, টমেটো মারতে লাগলো আমার দিকে। দেখো, তোমার সাথে যা কিছু হয়েছে তার জন্য আমার সত্যিই খুব খারাপ লাগছে, কিন্তু কিন্তু এখন তোমার প্রতিশোধ পূরণ হয়ে গেছে। আর এত লোকদের মেরে তুমি কি পাবে? যতক্ষণ না আমি তিলোত্তমাকে ধরাশায়ী হতে দেখব, আমি শান্তিতে ঘুমোতে পারবো না। তুমি কি ভাবলে আমার নিশানা ভালো নয়? না, এ তো স্রেফ একটা খেলা ছিল, সময় কাটানোর জন্য। এবার তৈরি হয়ে যাও, এবার আমার কাহিনীও শেষ আর তোমার সময়ও শেষ হবে। দাঁড়ান, চলো চলো চলো। চলো তাড়াতাড়ি চলো। অনেক হয়েছে গত জন্মের খেলা, এবার সামনের জন্মে যাওয়ার জন্য প্রস্তুত হও। স্যার 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 আমি যা করেছি তা তিলোত্তমাকে বাঁচানোর জন্য করেছি স্যার, আমি সত্যি কথা বলছি। আর আমার বদলার আগুনকে শান্ত করার জন্য করেছিলাম স্যার। তিলোত্তমাকে ফাঁসানোর জন্য দুজনকে খুন করেছিস তুই, আরেকজন সিআইডি অফিসারকে মারতেও যাচ্ছিলি। স্যার আকাশকে তো মারাটা খুব জরুরি ছিল স্যার, কিন্তু রানী বিনা কারণে মারা গেছে স্যার। কারণ যখন আমাদের লোক ওখানে পৌঁছয়, ও তখন সিআইডি কে ফোন করার চেষ্টা করে স্যার। কিন্তু স্যার আপনি কি করে জানতে পারলেন স্যার যে আমি এখানে আছি? ইন্দিরা দেবীর মাধ্যমে। আর আর আপনি কে? নিজের মাকেও চিনতে পারছিস না? ইন্দিরা, তুমি আমাকে এভাবে ঠকালে? আমি তো তিলোত্তমাকে ঠকিয়েছি।
আর তাছাড়া সিআইডির কাছে সত্যিটা লুকিয়ে রাখাটা অসম্ভব ব্যাপার। আর এটাও অসম্ভব খুন করার পরে ফাঁসির হাত থেকে বেঁচে যাওয়া। ফাঁসি তো হবেই তোর।